ওয়েলকাম টু জিওডলার্ন। প্রিয় বন্ধু ও শিক্ষার্থীরা, আজকে আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলের অবস্থান, জলবায়ুর বৈশিষ্ট্য, ঋতু পরিবর্তন, জীববৈচিত্র্য, বিশেষ করে স্বাভাবিক উদ্ভিদ, বন্যপ্রাণী, এখানকার আর্থসামাজিক পরিবেশ ও জীবনযাত্রা, কৃষিকাজ, খনিজ সম্পদ ও শিল্প, পরিবহন ব্যবস্থা, জনবসতি এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে আলোচনা করব। আরবি শব্দ মৌসিম থেকে মৌসুমী শব্দটির উৎপত্তি হয়েছে। আবার অনেকের মতে মালয়ী শব্দ মনসিন থেকে মৌসুমী শব্দটির উৎপত্তি হয়েছে। এর অর্থ ঋতু, অর্থাৎ মৌসুমী শব্দটি বিশেষ ধরনের ঋতুকালীন নিয়মিত ও ধারাবাহিক বায়ু প্রবাহকে নির্দেশ করে। যে বায়ু গ্রীষ্ম ঋতুতে যে দিক থেকে প্রবাহিত হয়, শীত ঋতুতে তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। আর এই মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত অঞ্চলকে মৌসুমী জলবায়ু অঞ্চল বলা হয়। মৌসুমী জলবায়ু অঞ্চলে ঋতু পরিবর্তনের ফলে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয় এবং জলবায়ুর বৈশিষ্ট্য পরিবর্তন হয়ে যায়। অবস্থান, প্রথমেই অক্ষাংশগত অবস্থান। উত্তর এবং দক্ষিণ গোলার্ধে 10 ডিগ্রি থেকে 30 ডিগ্রি অক্ষাংশের মধ্যে মহাদেশের পূর্বে অবস্থিত দেশগুলিতে মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। আমরা যদি এশিয়া মহাদেশ দেখি, এশিয়া মহাদেশের ভারত, বাংলাদেশ, পাকিস্তান, শ্রীলঙ্কা, মায়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, তাইওয়ান, কাম্পুচিয়া, দক্ষিণ চীন এবং ফিলিপাইন দ্বীপপুঞ্জের কিছু অংশে মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। এছাড়া পূর্ব আফ্রিকার সোমালিয়া, মাদাগাস্কারে, ওশিয়ানিয়া মহাদেশের উত্তর অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের কিছু অঞ্চলে মৌসুমী জলবায়ু লক্ষ্য করা যায়। পৃথিবীর যে সমস্ত অঞ্চলের উপর দিয়ে ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে বায়ু প্রবাহের দিক পরিবর্তন হয়, অর্থাৎ মৌসুমী বায়ু প্রবাহিত হয়ে থাকে, সেই সমস্ত অঞ্চলগুলিতে মৌসুমী জলবায়ু অঞ্চল লক্ষ্য করা যাচ্ছে। মৌসুমী শব্দটি সর্বপ্রথম ব্যবহার করেছিলেন এডমন্ড হ্যালি, ইংল্যান্ডের জলবায়ু বিজ্ঞানী, 1686 খ্রিস্টাব্দে। জলবায়ুর বৈশিষ্ট্য। মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্য হলো এই অঞ্চলের উপর দিয়ে মৌসুমী বায়ু শীতকালে যে দিক থেকে প্রবাহিত হয়, গ্রীষ্মকালে ঠিক তার বিপরীত দিক থেকে প্রবাহিত হয়। যেমন ভারতের উপরে শীতকালে উত্তর পূর্ব দিক থেকে প্রবাহিত হয়ে থাকে এবং গ্রীষ্মকাল বা বর্ষাকালে দক্ষিণ পশ্চিম দিক থেকে প্রবাহিত হয়। এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে উষ্ণ আর্দ্র অর্থাৎ বৃষ্টিপাত হয়ে থাকে এবং শীতকালে বৃষ্টিপাত হয় না, শুষ্ক থাকে। এই জলবায়ু অঞ্চলে অবস্থিত দেশগুলির প্রধানত 4টি ঋতু লক্ষ্য করা যায়। প্রথমে আসছি শীতকাল। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি মাসে শীতকাল লক্ষ্য করা যায়। এই সময় গড় তাপমাত্রা সাধারণত 25 ডিগ্রি সেলসিয়াস থাকে। এই সময় উত্তর পূর্ব আয়নবায়ু দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার উপর দিয়ে উত্তর পূর্ব মৌসুমী বায়ুরূপে প্রবাহিত হয়। এর প্রভাবে সারা ভারতে বৃষ্টি না হলেও করমণ্ডল, উপকূল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং শ্রীলঙ্কায় বৃষ্টিপাত হয়ে থাকে। পশ্চিমী ঝঞ্ঝার জন্য উত্তর পশ্চিম ভারত এবং পাকিস্তানের কিছু অংশে তুষারপাত হয়। আমরা মৌসুমী জলবায়ু অঞ্চলের উষ্ণতা ও বৃষ্টিপাত সূচক লেখচিত্রের মাধ্যমে বিভিন্ন বছরে বিভিন্ন সময় উষ্ণতা ও বৃষ্টিপাত সম্পর্কে ধারণা নেব। লেখচিত্রে নীল রঙের সাহায্যে দেখানো হয়েছে বৃষ্টিপাতকে, মাসের বৃষ্টিপাতকে দেখানো হয়েছে, 12 মাসের বৃষ্টিপাত উপস্থাপন করা হয়েছে এবং এখানে লাল রঙের সাহায্যে উষ্ণতা দেখানো হয়েছে। উষ্ণতার লেখচিত্রে আমরা দেখতে পাচ্ছি যে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তাপমাত্রা কম, অন্যদিকে মে, জুন, জুলাই, আগস্ট মাসে তাপমাত্রার পরিমাণ বেশি। আমরা আরও দেখতে পাচ্ছি মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর যখন তাপমাত্রা বেশি তখন হচ্ছে বৃষ্টিপাতের পরিমাণও বেশি। অন্যদিকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি তাপমাত্রা কম এবং বৃষ্টিপাতের পরিমাণও কম, অর্থাৎ তাপমাত্রা বেশি, অর্থাৎ গ্রীষ্মকালে বৃষ্টিপাতের পরিমাণ বেশি হয়ে থাকে। অন্যদিকে নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শীতকাল, তখন বৃষ্টিপাতের পরিমাণ কম হয়ে থাকে। আমরা দেখলাম মৌসুমী জলবায়ু অঞ্চলে শীতকালে বৃষ্টিপাত হয় না বা কম হয়ে থাকে, কারণ এই সময় উত্তর পূর্ব দিক থেকে যে মৌসুমী বায়ু আসছে তা স্থলভাগের উপর দিয়ে আসার জন্য তাতে জলীয়বাষ্প থাকে না। যদিও ভারতের
অধিকাংশ স্থানে বৃষ্টিপাত না হলেও ভারতের করমণ্ডল উপকূল, তামিলনাড়ুর করমণ্ডল উপকূল, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং শ্রীলঙ্কাতে বৃষ্টিপাত হয়ে থাকে। কারণ এই মৌসুমী বায়ু এই সময় কিছুটা বঙ্গোপসাগরের উপর দিয়ে প্রবাহিত হয়ে আসে, যার কারণে বৃষ্টিপাত হয়। অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝার আগমনের জন্য উত্তর পশ্চিম ভারত এবং পাকিস্তানের কিছু অংশে শীতকালে তুষারপাত হয়ে থাকে। প্রাক মৌসুমী গ্রীষ্মকাল। প্রাক মৌসুমী গ্রীষ্মকাল মার্চ, এপ্রিল, মে মাস। এই সময় গড় তাপমাত্রা 30 ডিগ্রি সেলসিয়াস থাকে, তবে তাপমাত্রা 38 ডিগ্রি সেলসিয়াসের বেশি হয়। অত্যাধিক উষ্ণতার কারণে স্থলভাগের উপরে বায়ু উষ্ণ হালকা হয় এবং উপরের দিকে উঠে যায়, ফলে স্থলভাগের উপরে বায়ুর চাপ কমে যায় এবং নিম্নচাপ তৈরি হয়। মার্চ এপ্রিল মাসে বাংলাদেশ, অসম, মায়ানমারে কিছুটা বৃষ্টি হয়। বর্ষাকাল। জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর মৌসুমী জলবায়ু অঞ্চলে বর্ষাকাল লক্ষ্য করা যায়। আরব সাগর ও বঙ্গোপসাগর থেকে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু ভারতীয় উপমহাদেশে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই আকস্মিক ও প্রচণ্ড বৃষ্টিপাত শুরু হয়। একে মৌসুমী বায়ুর বিস্ফোরণ বলা হয়। যেহেতু দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আরব সাগর এবং বঙ্গোপসাগরের উপর দিয়ে আসছে, তার কারণে এই বায়ুতে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকে এবং প্রচুর পরিমাণে জলীয়বাষ্প থাকার কারণেই এই বায়ু প্রভাবে বর্ষাকালে বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ এই জলবায়ু অঞ্চলে 200 থেকে 300 সেন্টিমিটার হয়ে থাকে, তবে সর্বত্র সমান হয় না। যেমন ভারতের মৌসিনরামে চেরাপুঞ্জির নিকট অবস্থিত মৌসিনরামে বছরে গড়ে 1200 সেন্টিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত হয়ে থাকে। তবে মৌসুমী বৃষ্টিপাত খুবই অনিশ্চিত। কোনো বছর দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর আগমনে ভারতীয় উপমহাদেশে প্রচুর বৃষ্টিপাত হয়ে থাকে, ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয় এবং কোনো বছর জেট বায়ু এবং এল নিনোর প্রভাবে মৌসুমী বায়ুর আগমন অনিশ্চিত হয়ে পড়ে এবং ভারতের উপরে খরা পরিস্থিতি সৃষ্টি হয়, অর্থাৎ বৃষ্টিপাত হয় না। শরৎকাল। সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে শরৎকাল লক্ষ্য করা যায়। এই সময় দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু আবার প্রত্যাবর্তন করে, ফলে আবহাওয়ার ধীরে ধীরে শীতকালীন অবস্থার দিকে পরিবর্তিত হয়। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ তৈরি হয়ে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টি এই সময় লক্ষ্য করা যায় বা হয়ে থাকে। তাহলে মৌসুমী জলবায়ু অঞ্চলের জলবায়ুগত দিকের মূল বৈশিষ্ট্য হলো এখানে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, অর্থাৎ গ্রীষ্মকাল উষ্ণ আর্দ্র থাকে এবং শীতকালে বৃষ্টিপাত হয় না, অর্থাৎ শীতকালে শুষ্ক থাকে। এই জলবায়ু অঞ্চলে গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীত এই 4টি ঋতু পর্যায়ক্রমে আবর্তিত হয়। এই জলবায়ুর বার্ষিক উষ্ণতার প্রসার 2 থেকে 12 ডিগ্রি সেলসিয়াস এবং দৈনিক উষ্ণতার প্রসার প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে। এই জলবায়ু অঞ্চলে বর্ষাকালে যদি আমরা ভারতে লক্ষ্য করি, তাহলে দক্ষিণ পশ্চিম দিক থেকে আগত মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়ে থাকে, যদিও বৃষ্টিপাতের পরিমাণ সর্বত্র কিন্তু সমান হয় না। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 150 থেকে 200 সেন্টিমিটার হয়ে থাকে। শীতকালে জলীয়বাষ্পহীন মৌসুমী বায়ু প্রবাহিত হওয়ায় শুষ্ক থাকে। জীববৈচিত্র্য। বৃষ্টিপাতের তারতম্য অনুযায়ী মৌসুমী জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের তারতম্য দেখা যায়। নিরক্ষীয় জলবায়ুর মতো চিরসবুজ অরণ্য এই জলবায়ুতে দেখা যায় না। প্রধানত পর্ণমোচী প্রকৃতির উদ্ভিদ এখানে দেখা যায়, কারণ শীতকালে এখানে বৃষ্টিপাত হয় না। মৌসুমী জলবায়ু অঞ্চলের জীববৈচিত্র্য। প্রথমে আলোচনা করব স্বাভাবিক উদ্ভিদ নিয়ে। বৃষ্টিপাতের তারতম্য অনুযায়ী মৌসুমী জলবায়ু অঞ্চলে স্বাভাবিক উদ্ভিদের তারতম্য দেখা যায়, তবে এখানে নিরক্ষীয় জলবায়ুর মতো গভীর চিরসবুজ অরণ্য দেখা যায় না, কারণ এখানে শীতকাল শুষ্ক থাকে, আর শীতকাল শুষ্ক থাকার জন্য প্রধানত পর্ণমোচী অর্থাৎ পাতাঝরা গাছের প্রাধান্য এই অঞ্চলে লক্ষ্য করা যায়। তবে বৃষ্টিপাতের তারতম্য অনুসারে বিভিন্ন স্থানে বিভিন্ন প্রকৃতির বনভূমি সৃষ্টি হয়েছে। যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাত খুব বেশি, যেমন 200 সেন্টিমিটার বা তার বেশি, সেখানে শুষ্ক ঋতুতেও মাটি ভেজে থাকায় মেহগনি, শিশু, গর্জনের মতো চিরসবুজ বনভূমি সৃষ্টি হয়েছে। অন্যদিকে মাঝারি বৃষ্টিপাতযুক্ত
যেখানে বার্ষিক বৃষ্টিপাত 100 থেকে 200 সেন্টিমিটার, সেখানে শাল, সেগুন, শিমুল, পলাশ, শিরীষ, মহুয়া, আম, কাঁঠাল জাতীয় পর্ণমোচী বৃক্ষের মিশ্র বনভূমি গড়ে উঠেছে। অন্যদিকে শুষ্ক অঞ্চল, যেখানে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ 50 থেকে 100 সেন্টিমিটার, সেখানে ফণিমনসা, বাবলা, ক্যাকটাস জাতীয় কাঁটা গাছের ঝোপঝাড় দেখা যায়। উপকূল অঞ্চলে, সমুদ্রের তীরবর্তী অঞ্চলে সুন্দরী, গরান, গেওয়া গাছের ম্যানগ্রোভ অরণ্য দেখা যায়। পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ অরণ্য হলো সুন্দরবন। বন্য প্রাণী: হাতি, গন্ডার, চিতা, হরিণ, নেকড়ে, ভাল্লুক, বানর, শিয়াল, হায়না, সাপ ছাড়াও বিশেষ অঞ্চলে যেমন সুন্দরবন অঞ্চলে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার, আবার গুজরাটের গির অরণ্যে সিংহ, আবার উপকূলের নদীর যে মোহনাগুলো আছে সেখানে কুমির, নদী ও জলাশয়ে প্রচুর মাছ লক্ষ্য করা যায়। মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থ-সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। মৌসুমী জলবায়ু অঞ্চলের আর্থ-সামাজিক পরিবেশ ও জীবনযাত্রা। প্রথমেই আলোচনা করব কৃষিকাজ নিয়ে। মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর শ্রেষ্ঠ ধান ও পাট উৎপাদক অঞ্চল। এখানকার অনুকূল জলবায়ু, অনুকূল ভূপ্রকৃতি, উর্বর মাটির জন্য এই অঞ্চল কৃষিকাজে অত্যন্ত উপযুক্ত। ধান, পাট, গম, আখ, তুলো, তৈলবীজ, চা, কফি, রবার এই অঞ্চলের প্রধান ফসল। এছাড়া আম, জাম, কাঁঠাল, লিচু, কলা, আনারস, পেয়ারা প্রভৃতি ফল উৎপাদনেও এই অঞ্চল গুরুত্বপূর্ণ। খনিজ সম্পদ ও শিল্প। এই জলবায়ু অঞ্চল খনিজ সম্পদে সমৃদ্ধ। কয়লা, লোহা, তামা, ম্যাঙ্গানিজ, বক্সাইট, খনিজ তেল প্রচুর পরিমাণে পাওয়া যায়। বড় শিল্পের মধ্যে পাট শিল্প, কার্পাস শিল্প, চা শিল্প, লোহা ইস্পাত শিল্প প্রধান। আমরা এখানকার মৌসুমী জলবায়ু অঞ্চলের পরিবহন ব্যবস্থা সম্পর্কে জেনে নেব। মৌসুমী জলবায়ু অঞ্চলের অধিকাংশ ভূপ্রকৃতি কি সমতল, আর সমতল ভূপ্রকৃতির উপরে সড়কপথ, রেলপথ নির্মাণ সহজ। এছাড়া একাধিক নদীতে জলপথ, আকাশপথ সব ধরনের পরিবহন ব্যবস্থা মৌসুমী জলবায়ু অঞ্চল উন্নত। জনবসতি: অনুকূল জলবায়ু, উর্বর মাটি, সমৃদ্ধ কৃষিকাজ, উন্নত পরিবহন ব্যবস্থার কারণে মৌসুমী জলবায়ু অঞ্চল পৃথিবীর সর্বাধিক জনবহুল অঞ্চল। দিল্লি, কলকাতা, মুম্বাই, চেন্নাই, সাংহাই, ঢাকা, রেঙ্গুন, ব্যাংকক, নেমপেনের মতো বড় বড় জনবহুল শহর এই মৌসুমী জলবায়ু অঞ্চলে লক্ষ্য করা যায়। ভবিষ্যৎ সম্ভাবনা: অনুকূল জলবায়ু, কৃষিকাজ, বনজ ও খনিজ সম্পদের প্রাচুর্য থাকায় এই অঞ্চলে উন্নত পরিকাঠামো, প্রযুক্তি, আধুনিক শিল্প স্থাপনের মাধ্যমে দ্রুত অর্থনৈতিক বিকাশের উজ্জ্বল সম্ভাবনা এখানে আছে। পরবর্তী ভিডিওটিতে আমরা ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চল সম্পর্কে আলোচনা করব। ধন্যবাদ।